বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? দোয়া করি সবাই ভালো থাকো। ছাত্রবৃন্দ, আজ আমি তোমাদের ক্লাস নেব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়টা আমাদের অনেক বড়। আমি নবম অধ্যায় সম্পর্কে এর আগে আমি আলোচনা করছি তোমাদের বেকারত্ব, যৌন নিপীড়ন। আজকে আমি তোমাদের আলোচনা করব যৌতুক প্রথা। সমাজবিজ্ঞান নবম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। নবম অধ্যায়ের নাম বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, অর্থাৎ বাংলাদেশ কেন, কোনো দেশেই সমস্যা ছাড়া নাই, সব দেশেই সমস্যা আছে। মানুষের জীবনটা জটিল, সমাজ অনেক জটিল। এই জটিল সমাজে আমাদের অনেক সমস্যা আছে। যা আমাদের বাংলাদেশের সমস্যা যেমন আছে জনসংখ্যার সমস্যা, বেকারত্ব, দুর্নীতি, যৌতুক প্রথা, যৌন নিপীড়ন, নিরক্ষরতা, প্রাকৃতিক অনেক দুর্যোগ, মাদকাসক্তি ইত্যাদি এই ধরনের অনেক সমস্যা আমাদের বাংলাদেশে আছে। কোনো সমাজে সমস্যা ছাড়া নেই। আমি আজকে আলোচনা করব তোমাদের যৌতুক প্রথা। যৌতুক নিয়ে আলোচনা করব। যৌতুক প্রথা বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা। যৌতুক হচ্ছে নারী সমাজের জন্য ভয়াবহ এবং নির্মম একটি প্রতিষ্ঠান। অর্থাৎ বিবাহকালীন সময়ে নারী পক্ষ কন্যাপক্ষ বরপক্ষকে অর্থ দিয়ে সন্তুষ্টি করাটাই হচ্ছে যৌতুক প্রথা। তবে আমাদের বাঙালি সমাজে এই যৌতুক প্রথাটা হিন্দু সমাজ থেকে এসেছে। আমরা দেখি যৌতুকের কারণ। যৌতুকের কারণের মধ্যে আছে দারিদ্র্য। দারিদ্র্য যৌতুকের একটি অন্যতম কারণ। আমাদের বাংলাদেশটা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এদেশের বেশিরভাগ পরিবারগুলোই দারিদ্র। এই দরিদ্রতার কারণে ছেলেপক্ষ অর্থনৈতিক সচ্ছলতা এড়ানোর জন্য যৌতুক নিয়ে বিবাহ করে। এরপর আসছে আমাদের সামাজিক ব্যবস্থা। আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরা স্বামীর পরিবারে বা শ্বশুর শাশুড়ির পরিবারে তারা অবহেলিত। তাদের সামাজিক মর্যাদা নেই। তাদের সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য মেয়ের বাবা মা যৌতুক দিয়ে বিবাহ দেয়। এরপরে আমাদের আসছে শিক্ষা। আমাদের দেশ শিক্ষার দিক দিয়ে অনেক নিচে। বেশিরভাগ মেয়েরাই অশিক্ষিত। আবার কোনো কোনো মেয়ে আছে যারা শিক্ষায় তাই তারা নিজেদের ব্যাপারে সচেতন নয়। এরপরে আমি আলোচনা করব নারীর পরনির্ভরশীলতা। আমাদের সমাজটা এমন একটি সমাজ যেখানে নারীরা ঘরের বাইরে কাজ করতে গেলে তাদেরকে অসম্মানের চোখে দেখা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয় না। আর তাদেরকে সম্মান দেওয়া হয় না বিধায় তারা অবহেলিত। আর এই অবহেলার কারণে আমরা যৌতুক দিয়ে বিয়ে দিই। সামাজিক দুর্নীতি। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা সামাজিক দুর্নীতি করে অনেক ধনী হয়ে গেছেন। তখন তারা কি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই অর্থের বিনিময়ে পাত্রস্থ করে এবং পাত্র এই সুযোগে কন্যার বাবা মায়ের কাছ থেকে ইচ্ছে মতো মোটা অঙ্কের টাকা নেয়। এটা সমাজের জন্য একটা দুরারোগ্য হয়ে গেছে। মানে এমন একটা রোগ যে এটা যাচ্ছে না, যৌতুক দিতেই হবে। এরপরে হচ্ছে আমাদের সামাজিক কুফল। আমাদের সমাজে সবসময় অস্থির অবস্থা বিরাজ করে। আর এই অস্থির অবস্থা থেকে অনেকে লুটপাট করে কিছু টাকা হাতিয়ে দেয়। এটা বর্তমানে যৌতুকের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব যেন পড়ে আছে। প্রতিষ্ঠা লাভের মনোভাব। হাস্যকর বিষয় হলো যে আমাদের সমাজে বেশিরভাগ ছেলের বাবা মা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে যে আমার ছেলেকে চাকরি দিতে হবে, নতুবা ব্যবসার জন্য টাকা দিতে হবে, নতুবা বিদেশ পাঠাতে হবে। আর এটা যখন তারা মোটা অঙ্কের হাত দিয়ে নেয়
তখন তারা প্রতিষ্ঠা লাভ করে এবং এতে করে তারা গৌরবান্বিত লাভ করে। পিতামাতার অবহেলা। কন্যার বাবা মা কন্যাকে বেশিরভাগ পরিবারে ছেলের তুলনায় মেয়েকে অবহেলার চোখে দেখা হয়। আর যখন অবহেলার চোখে দেখা হয় তখন কি করে, এই মেয়েকে যৌতুক দিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এরপর আমরা আলোচনা করব বাহ্যিক সৌন্দর্যের প্রাধান্য। অর্থাৎ যেসব মেয়েরা বাইরের দিক থেকে সুন্দর নয়, অশিক্ষিত, তাদেরকে ভালো ছেলের হাতে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিয়ে বিয়ে দেয়। এবার আমরা আলোচনা করব ধর্মীয় প্রভাব। ধর্মীয় প্রভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বাঙালি সমাজে যে ধর্মীয় নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতা যৌতুক বিরোধী, অর্থাৎ যৌতুকের কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ আছে আমাদের হিন্দু সমাজে। হিন্দু সমাজে পিতার সম্পত্তিতে মেয়েরা কোনো ভাগ পায় না। তাদেরকে বিয়ে দেওয়ার সময় যতটুকু দেওয়া হয় বা যতগুলো দেওয়া হয় সেগুলো, এর বাইরে তারা পাবে না। যার কারণে বিয়ের সময় বাবা মা ইচ্ছা মতো কিছু জিনিস দিয়ে দেয়, কিন্তু তাদের এটা ফলো করে বাঙালিরা চলছে। নারী পুরুষ বৈষম্য। আমাদের সমাজে নারী এবং ছেলে পুরুষকে সম্পূর্ণ আলাদা চোখে দেখা হয়। পুরুষকে সবসময় সম্মান দেওয়া হয় এবং মহিলাকে অমর্যাদার চোখে দেখা হয়। এই অমর্যাদার কারণে মহিলারা সবসময় অবহেলিত। ছাত্রীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব সমাজের যৌতুক প্রথার প্রভাব। অর্থাৎ আমাদের সমাজে যৌতুকের কারণে এর প্রভাবটা কিভাবে পড়ছে, আমাদের সমাজে যৌতুকের প্রভাবটা কিভাবে পড়ছে। দেখো, পারিবারিক অশান্তি। যখন কোনো ছেলের বাবা মা ছেলেকে টাকার বিনিময়ে একটি কুৎসিত মেয়ের সাথে বিয়ে দেয়, তখন ছেলে সেটা সামঞ্জস্য হয় না, মিলিয়ে নিতে পারে না। তারপরে কি হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এরপরে আমাদের আসছে দাম্পত্য কলহ। যৌতুকের কারণে প্রতিটা পরিবারে দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা, এগুলো সবসময় শুরু হয়েছে। সর্বস্ব হারা। আমাদের বেশিরভাগ পরিবারগুলো যেহেতু দারিদ্র, ছেলেরা হয়তো যৌতুক নিয়ে বিয়ে করে পরিবার সচ্ছলতা করছে, কিন্তু মেয়েদেরকে তো যৌতুক দিতে হচ্ছে। একটা গরিব বাবা মা কি করছে, বিয়ে দেওয়ার সময় যখন দেখছে যে যৌতুক দিতে হবে, তখন তার যে ভিটেমাটে আছে এগুলো সবগুলো বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে। তখন এই বাবা মা কি করবে, সর্বস্ব হারিয়ে গেছে। আর এই সব কিছু দেওয়ার পরে যখন কিছু থাকছে না, তখন আমাদের সমাজে বেড়ে যাচ্ছে কি, দুর্নীতি, ভিক্ষাবৃত্তি, যৌনাচার, এই নানা ধরনের অন্যায় আচরণগুলো এই যৌতুকের কারণে শুরু হয়ে যাচ্ছে। যৌনাচার বৃদ্ধি। যখন কোনো পরিবারে মেয়ে বয়স্ক হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে পারছে না, বা অর্থের অভাবে মেয়েটার চলাচল কষ্ট হচ্ছে, তখন সে আপনা আপনি নিজের থেকে যৌনাচারে লিপ্ত হচ্ছে, পতিতালয়ে চলে যাচ্ছে। মর্যাদাহানি। আমাদের পরিবারগুলোতে যেহেতু কনের বাবাকে সবকিছু দিতে হচ্ছে, কনের বাবা যখন ছেলে পক্ষকে তাদের আশানুরূপ টাকা পয়সা দিতে পারছে না, যৌতুক দিতে পারছে না, তখন তাকে অনেক কথা শোনা যাচ্ছে, তাকে অনেক হেয় করা হচ্ছে, তার মর্যাদা হানি হচ্ছে। তাহলে যৌতুকের কারণে আমাদের কনের বাবা মায়েরা অনেক মর্যাদা হানি হয়ে যাচ্ছে। হত্যা ও আত্মহত্যা। যৌতুকের কারণে আমাদের বেশিরভাগ পরিবারগুলো দেখা যাচ্ছে যে মেয়েকে যখন অত্যাচার করা হচ্ছে শ্বশুর বাড়িতে, তখন সে মেয়েটা উপায় না পেয়ে, হয়তো বাবাও গরিব, বাবার আর কিছু নাই, কি করবে, তখন সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আবার অনেক মেয়েকে যখন বিয়ে দিতে পারছে না বাবা মা, তখনও আত্মহত্যা করছে। এই যৌতুকের কারণে আমাদের আত্মহত্যার সংখ্যাও বেড়ে গেছে। যৌতুক প্রথার প্রতিকার ও নিরসনের উপায়। তাহলে যৌতুকের কারণ আমরা দেখতে পেলাম কি কি কারণে যৌতুক বাড়ছে এবং এর প্রভাবটা, অর্থাৎ যৌতুকের কারণে এর কিভাবে সমাজে প্রভাবটা পড়ছে।
এবার আমরা আলোচনা করব কিভাবে যৌতুকটা নিরসন করা যায়, অর্থাৎ যৌতুকটা দূর করা যায়। শিক্ষা বিস্তার। আমাদের সমাজে যদি শিক্ষা বিস্তারটা সুন্দরভাবে হয়, মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে মেয়েরা যৌতুক থেকে বিরত থাকতে পারবে, বা যৌতুক তারা যদি নিজের কর্মে নিজেরা কর্ম করে তখন বাবা মায়ের আর টাকা পয়সা লাগবে না। অতএব আমাদেরকে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে সচেতন করতে হবে। এরপর আসছে সচেতনতা সৃষ্টি। সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে হবে, লিফলেট টাঙাতে হবে, এমনকি এ ব্যাপারে মিডিয়াও যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। এরপরে আসছে আমাদের নারী উন্নয়ন। নারী উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুরুষের পাশাপাশি নারীকে সব কর্মে লিপ্ত করতে হবে, সব অর্থনৈতিক কর্মগুলোতে লিপ্ত করতে হবে। নারীদের যদি সমানভাবে উন্নয়ন করা যায় পুরুষের পাশাপাশি, তাহলে আমাদের যৌতুকটা কিছুটা নিরসন হবে। বিয়ে রেজিস্ট্রির ক্ষেত্রে কঠোরতা। যখন বিয়ে রেজিস্ট্রি হবে ঠিক সেই সময় যদি দেখা যায় যে যখন দেখা যায় যিনি বিয়ে রেজিস্ট্রি করবেন তিনি যখন দেখে যে যৌতুক আনা নেওয়া হচ্ছে বা যৌতুকের কথা বলা হচ্ছে, তখন সে ব্যাপারে তিনি বিয়েটা বন্ধ করবেন, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন। যৌতুক আইনের বাস্তবায়ন। যৌতুক আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই 1980 সালে 26শে ডিসেম্বর যৌতুক আইন পাশ করা হয়। যৌতুক নিরসনের জন্য যথেষ্ট নিয়মকানুন সেখানে পালন করা হয়। এটা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের যৌতুকটা বন্ধ হবে। যুবকদের সচেতনতা সৃষ্টি। গ্রামে গ্রামে যুবকদের যদি সুন্দরভাবে বোঝানো হয় যে তোমরা অর্থ নিও না, অর্থ নিলে এটা খারাপ। দেখা যাচ্ছে যে মেয়েদেরকেও মানুষ করতে একটা বাবা মায়ের যেমন কষ্ট হয়, ছেলেকেও মানুষ করতে তেমনই কষ্ট হয়। যৌতুকটা যে নিবে সেও অন্যায়কারী, যে দিবে সেও অন্যায়কারী। তাহলে আমরা গ্রামে গ্রামে যদি বয়স্ক পুরুষদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আনাতে পারি, তারা যখন নিজেরাও নেবে না, তারা নিজেরাও অন্যকে নিতে উৎসাহিত যখন করবে না, তখন আমাদের যৌতুকটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যৌতুক নিরসনের উপায় আলোচনা করলাম। যৌতুক নিরসনে যৌতুকের রূপ বদল। বর্তমান আমাদের সমাজে যৌতুকের রূপ বদল হয়েছে। কিভাবে হয়েছে? এক সময় দেখা যাচ্ছে যে বিয়ে কথাবার্তা হলে তখন বলা হতো যে আমার ছেলেকে এত টাকা দিতে হবে, একটা মোটা অঙ্কের টাকা আবদার করতো, এবং বিয়ের সময় সেই টাকাটা এক হাতে দেওয়া হতো, আর এক হাতে বিয়ে রেজিস্ট্রি করা হতো। এখন বর্তমান পরিস্থিতিতে সেটা রূপ বদল করা হয়েছে। কিভাবে? যে আপনারা খুশি মনে যেটা দিবেন, একটা ফ্ল্যাট দেন বা একটা গাড়ি দেন বা একটা হোন্ডা দেন বা একটা রেফ্রিজারেটর দেন, এটা বলা হয়ে থাকে। তখন তারা এটা অন্যভাবে যৌতুকটা দিচ্ছে, অর্থাৎ বর্তমানে একটু রূপ বদল করা হয়েছে। এরপরে আমরা আলোচনা করব যৌতুক প্রথা নিরোধ আইন এবং শাস্তির বিধান। যৌতুক প্রথা নিরোধ আইন এবং শাস্তির বিধান। যৌতুক প্রথা নিরোধ আইন 1980 সালের 26শে ডিসেম্বর করা হয়েছে। যৌতুক নিরোধ আইনে বলা হয়েছে যে যারা যৌতুক দিবে তাদেরকে 5 বছরের কারাদণ্ড, আর যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়ের জন্য 1 বছরের শাস্তি আছে। আর এরপরে ম্যাজিস্ট্রেট যে আইন করবে সেটা মেনে নিতে হবে। তাহলে আমাদের দেশের সরকার সুন্দর একটা নিয়ম করেছেন যৌতুক বিরোধী আইন সম্পর্কে। আমরা যদি সেই আইনটা সবাই পালন করি এবং এই আইনের ব্যাপারে কঠোরতা নেওয়া হয়, তাহলে আমাদের দেশে যৌতুক থাকবে না। তাহলে ছাত্রীবৃন্দ, আমি তোমাদের কাছে আমার আবদার, তোমরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হও, সবাই নিজের পায়ে প্রতিষ্ঠিত হও, সবাই কর্ম করো। তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের বাবা মায়ের এতটা কষ্ট হবে না। যখন হয়তো ছেলে পক্ষ যৌতুকের আবদার করবে, তখন তোমরা নিজেরাই বলবে যে আমরাও তো কর্ম করছি। দেখা যাচ্ছে যে আমার নিজের ক্ষেত্রে আমি বলি, যখন আমার বিয়ে হয় তখন আমি আমার শ্বশুর বাড়িতে বলা হলো তোমার বাবার বাড়ি থেকে কোরবানিদের সময় বলছে কি আনা হবে, গরু না ছাগল। আমি অবাক হলাম, এটা কি কথা বলছে।
তখন আমাদের অঞ্চলে আবার এই সিস্টেমটা কম। আমি আমার শাশুড়িকে বললাম, আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমি এখন টাকা ইনকাম করে আপনাদের পরিবারে দিচ্ছি, আমার বাবার পরিবারে দিচ্ছি না, তাহলে কেন আমি আবার যৌতুক নিয়ে আসবো? ঠিক আমি উচ্চশিক্ষায় শিক্ষিত কারণে আমি এই কথাটা বলতে পেরেছি বা আমার কোনো সমস্যা হয়নি। তোমরাও যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, নিজে প্রতিষ্ঠিত হও, তাহলে তোমাদের বাবাদেরকে মাদেরকে আর কষ্ট পেতে হবে না। আশা করি তোমরা সবাই যৌতুক বিরোধের বিপক্ষে থাকবে, কেউ যৌতুকের পক্ষে থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।